আসসালামু আলাইকুম। এইচএসসি পর্যায়ে তোমাদের যে হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্স, এইটার হচ্ছে যে আজকে আমরা বলা যেতে পারে গতকালকে যে লাইভ ক্লাসটা অর্গানাইজ ছিল সেটা নিয়ে আসছে। তার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমাদের যে রুটিনটা তোমাদের আজকে দেওয়ার কথা, তা আমি আমাদের অফিসের সবাইকে বলে দিচ্ছি যে সবার সাথে বিশেষ করে 25 এবং 26 তোমাদের সাথে একটু কথা বলে নেয় যে সামারি ক্লাস যেটা ফার্স্ট আপলোড হয়েছে সেটা কীরকম বুঝতে পারছো, এক। আর 2 নাম্বার যেটা জিনিস সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই সপ্তাহে যেটা শুরু করেছি এটা বলা যেতে পারে পড়াশোনায় তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসার যে প্রক্রিয়া তার অংশ। এবং আমাদের হচ্ছে যে মূল টার্গেটটা হচ্ছে যে এই যে একটা বড় রকমের হাঙ্গামা থেকে আল্লাহর রহমতে সবাই এখন মোটামুটি আমরা মুক্ত। এখন টার্গেটটা থাকবে আস্তে আস্তে পড়ার মধ্যে ফিরে আসা। এবং আমরা বারবার বলছি যে 25-26 প্রত্যেকের কিন্তু ক্লাস আলাদা থাকবে। 25-এর ক্ষেত্রে ব্যাচগুলো আলাদা, 26-এর ক্ষেত্রে আলাদা। এবং একই সাথে যেটা যে আমাদের হচ্ছে সামারি ক্লাস, যেটা কেবল একদিন শুধু সামারি ক্লাস দেওয়া হয়েছে না, কেবল তো শুরুই হয়েছে এটা। আর তোমাদের লাইভ ক্লাস যেটা সেটা হচ্ছে আমরা তোমাদের সাধারণত পেজেও নিতে পারি, গ্রুপেও নিতে পারি, কিন্তু অবশ্যই আলাদা থাকবে। আর রেগুলার পরীক্ষা থাকবে। এবং আরেকটা জিনিস যেটা আমি এখানে বলবো সেটা হচ্ছে আমি খুব চিন্তা করি যে কয়েকটা ব্যাচ আমরা পড়াচ্ছি অনলাইনে, তো পড়া থেকে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে অনলাইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে পড়াশোনার মানে হচ্ছে যে ফ্লোটা এমন রাখা যেটা হচ্ছে যে ওইটাকে আমি বলবো যে ঠিক সময় শুরু করা, এটা একটা গুরুত্ব আছে। তা আজকে আমাদের তুমি লক্ষ্য করছো কিনা জানি না, আমাদের হচ্ছে যে এখানে যে লাইটিংটা, যেই মানে স্টুডিওর যে সেট আপ সেটার মধ্যে একটু চেঞ্জ করে একটু করতে এই জন্য লেটটা হচ্ছিল। এই যে 7:30 যে এখনই হইলো এবং আমি লাইভে চলে আসলাম ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস যেটা আমাদের কিন্তু নিয়মই আছে যে আমরা যদি ইনশাল্লাহ মানে আমাদের একদম রেগুলার ক্লাস যখন শুরু হবে 5 মিনিট লেট করলে তুমি 10,000 টাকা পেয়ে যাবা, ঠিক আছে। তা আমাদের হচ্ছে এই যে স্টুডিওগুলো এবং আমাদের কয়েকটা স্টুডিওর মধ্যে আরেকটা স্টুডিও এখানেও কাজ হচ্ছে। তো এখন লাইটিংটা আমার মনে হয় যে একদম যেভাবে সুন্দর করে দেখো তো যে আগের চাইতে ঝকঝকা এবং পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্টস করিও। আমি এখন তোমাদের কমেন্টস দেখবো। আর তার সাথে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে তোমরা একটা জিনিস করবা যেটা আমার বারবার মনে হয়, সেটা হচ্ছে যে দেখো আমি কয়েকটা ব্যাচ পড়াতে গিয়ে যেটা আমার অবজারভেশনে আসছে, মানে আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে যে বেসিক পড়তে কিন্তু বেশি টাইম লাগে না। শোনো আগে, হ্যাঁ অল্প সময়ে বেসিক কমপ্লিট করা সম্ভব, অল্প সময়ে বেসিক কমপ্লিট করা সম্ভব, বেসিক হ্যাঁ ওকে হয়ে যায়। কিন্তু প্রবলেমটা যেখানে হয় সেটা হচ্ছে যে আমরা ওই বেসিকের উপর ভিত্তি করে যে প্র্যাকটিসটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কম করি। তো এবার আমাদের লক্ষ্য আছে ইনশাল্লাহ যে প্র্যাকটিসের পরিমাণ বাড়ানো। এবং কতটা বাড়ানো সেটার আমি একটা তোমাকে আইডিয়া দিই, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন প্র্যাকটিস হচ্ছে যে তোমার থাকবেই। তারপরে প্রত্যেক দিন সিকিউ এমসিকিউ এগুলো রেগুলার পড়তে হবে। এবং আমি এটা খুব চিন্তা করছি যে আচ্ছা একটা স্টুডেন্ট প্রচুর পড়াশোনা করে তারপর সে রেজাল্ট ভালো করতে পারে না, কি কারণে? এইটার সবচেয়ে বড় যেটা কারণ সেটা হচ্ছে তার বেসিক শেষ করতে করতে সে সময় ফুরিয়ে যায় এবং শেষে যেটা হয় সেটা হচ্ছে যে সে প্র্যাকটিস ঠিকভাবে করতে পারে না। এবং প্র্যাকটিস অল্প হওয়ার কারণে দেখা যায় কি তার মনে করে যে সে বেসিকে পড়া প্রবলেম, ব্যাপারটা এরকম না। আমি এটা পরে বুঝছি যে আসলে কি প্রবলেমটা স্টুডেন্টের হয়। মূলত বেসিক সে ঠিকই করে ফেলে, বরং বেসিকের চাইতে সে বেশি পড়ে, মানে যতটুকু হইলেই যথেষ্ট, তার চেয়ে সে বেশি পড়ে ফেলছে। কিন্তু তারপরে সে দেখা যাচ্ছে যে ওই পরীক্ষা আনসার করতে পারছে না। কারণটা হচ্ছে এই বেসিকের উপর ভিত্তি করে তার যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা সবচেয়ে কম হয়েছে। কারণ প্রশ্ন হলো আমরা এবার পড়বো কি করে? আমরা এবার যেটা প্ল্যানিং করেছি ইনশাল্লাহ সেটা হচ্ছে যে তোমাকে মানে আমি যেটা চিন্তা করছি যে আসলে তোমাকে হচ্ছে ফলোয়ার হইতে হবে। ফলোয়ার বলতে কিরকম? সেটা হচ্ছে আমি তোমাকে যেদিন যা পড়াবো তুমি সেটা নোট করে ফেলবো, এটা ক্লিয়ার করো, বাস এইটুকু হচ্ছে তোমার কাজ। এবং তুমি এটা এতটাই রেগুলারিটি মেনটেন করে করো প্রথম থেকে যা কিছু পড়বা, যাতে করে প্রত্যেকটা আবার খেয়াল থাকে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদের যেটা মনে হয় যে ভাই এমন কি কোনো বেসিক আছে কিনা যেটার উপর ভিত্তি করে প্র্যাকটিস না করে পারবো, আমি বলছি তোমাকে এরকম দুনিয়ায় কোনো বেসিক নাই। আমি আবার বলছি, এমনকি ইংলিশ মনে করো তোমার আমি যোগ বিয়োগ গুণ ভাগ করে পড়াই দিই ইংলিশ, না, কিন্তু সেটা যদি তুমি প্র্যাকটিস না করো পারবে না। তার মানে সেটা ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, অন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই মৌলিক নিয়মটা। তার মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা হচ্ছে বেসিক বলে যে জিনিসটা সেটা তোমরা খুব অল্পতেই আমাদের কাছ থেকে শিখে ফেলো। কিন্তু অনেক সময় তোমার যেটা মনে হয় যে কই বেসিকে বোধহয় কোনো মানে হচ্ছে যে কি বলে এটা ল্যাকিং আছে, এই কারণে বোধহয় তুমি হচ্ছে কোশ্চেন্স অনেক সময় পারো না। না, মূলত তোমার প্র্যাকটিসে ল্যাকিং। আমার কথা বুঝাইতে পারছি আমি কি বলছি? তার মানে আমরা বেসিক যেভাবে পড়বো সেইটার সাথে প্র্যাকটিসের পরিমাণ যত বেশি বাড়াইতে পারবো, যত বেশি আমি প্র্যাকটিস করব তত আমার ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। এবং এটা প্রথম থেকে আমাকে করতে হবে। এবং আমরা খুব বিশ্বাস করি, খসর করে জানো তো লাগা দাও, এটা আমরা বিশ্বাস করি যেটা সেটা হচ্ছে যে একটা শিক্ষার্থী যদি রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করে যে অনুযায়ী আমরা দেব প্রথম থেকেই, তাহলে ইনশাল্লাহ সে অসাধারণ রেজাল্ট করবে। এবং তোমাকে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে
প্র্যাকটিস করা মানে কি সেটা একটু বলি। প্র্যাকটিস করা মানে একটা কোশ্চেন দেখলাম, আমি তো দেখাবই, সেটার সাথে সাথে আমার সাথে সাথে তুমি খাতা কলমে লিখবে, খাতা এবং কলম। তার মানে তোমাকে সেলফ রাইটিং করতে হবে আমার সাথে সাথে দেখে। আর অনেকেই প্রশ্ন করেছে যে ভাই আমরা হচ্ছে যে ওইটাকে যেটা বলেন যে আপনি যে লেকচারগুলো নেন সেগুলো তুলবো কিনা। 100% আমি যা কিছু বলি সবগুলোই তুলবা। তার মানে আমার প্রত্যেকটা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট, সবকিছু একদম সুন্দর করে চমৎকারভাবে লিখে ফেলবা। আচ্ছা, অনেকের একটা প্রশ্ন আসে যে ভাইয়া আমরা একবার হচ্ছে যে কোর্স কমপ্লিট করছে, আবার আমাদের নতুন করে আমরা দরকার আছে কিনা। এক্ষেত্রে আমি জাস্ট একটা কথা বলি, তুমি যদি চিন্তা করো যে আমি পরীক্ষা বেশি করে দেবো, লাইভে থেকে একটা পড়ার রেগুলারিটি মেনটেন করব, এইটা হলে দরকার, কিন্তু অন্যতে কিছু দরকার নেই। তার মানে হচ্ছে আমি বোঝাতে চাই যে মূলত এই কোর্সগুলোর মূল বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে তোমাকে পড়াশোনা রেগুলার রাখতে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। রেগুলার যখন তার পরীক্ষা দেবে, তুমি দেখো যে যখন আমাদের একটা ক্লাস থাকে, যখন একটা পরীক্ষা থাকে, তখন অটোমেটিক কিন্তু আমরা পড়াশোনায় আগ্রহী হই। এই যে মাঝখানের যে সময়টা যখন আন্দোলনে সবাই ছিল না, সেই সময় কিন্তু কারো পড়ার মুভমেন্টও ছিল না, কোনো পড়া হইতো না, ঠিক না? কিন্তু এখন আমার যেটা মনে হয় আস্তে আস্তে একটু লাইফ স্টাইলটার মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। সবচেয়ে আইডিয়াল লাইফ স্টাইল যেটা আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি উঠা, এটার কোনো ব্যতিক্রম নাই, এটা তো করতেই হবে। এবং তার সাথে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা দিনেরই হচ্ছে একটা রুটিন থাকতে হবে। যে স্টুডেন্ট বলে যে ভাই আমি তো রুটিন করার টাইম পাই না, আমার খেয়াল নাই, বিশ্বাস করে সে কিন্তু সেরকম অসাধারণ রেজাল্ট করতে পারবে না। তার মানে রুটিন হচ্ছে ম্যান্ডেটরি, তোমার রুটিন করতেই হবে, ঠিক আছে? তাহলে প্রত্যেক দিন থেকে এখন থেকে এই অনুযায়ী পড়বো এবং ইনশাল্লাহ। হ্যাঁ, একজন বলছে স্যার আমি তো স্যার আপনার লেকচার স্পিড 0.5 করে দিয়ে A to Z নোট করে। হ্যাঁ, মানে অন্য জায়গায় তোমরা দেখবে যে ডাবল স্পিড করে পড়া কমপ্লিট, মানে মনে হয় যে কিছুই না, না? আর আমাদের স্পিড তুমি আমার সাথে পড়তে পারো, এটা তো মানে সুপার হিউম্যান। তুমি আমার স্পিডটার সাথে পড়তে পারার কথা না, মানে আমি স্লো পড়াইলেও তুমি দেখবা যে তোমার মনে হবে বাবা ফাস্ট, কারণ আমরা হচ্ছে অযথা টাইম লস করি না, ঠিক আছে? এটা আমি শুনবো তোমাদের কাছে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা ইনশাল্লাহ আমরা এমনভাবে পড়বো যাতে করে প্রত্যেকেই ইনশাল্লাহ খুব অসাধারণ কিছু করতে পারি। এই স্যার ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস কখন শুরু হবে? ওটা হচ্ছে 9:15 রুবাইত রিদাত, ওটা হচ্ছে 9:15 আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমরা শুরু করব। এবং যেটা জিনিস আমি আরেকবার বলি সেটা হচ্ছে যে আমাদের এইবার পরিকল্পনাই হচ্ছে মানে হাইয়েস্ট লেভেলের প্র্যাকটিস, মানে প্র্যাকটিসটা এমন হওয়া যাতে করে তুমি কলেজে তোমার যদি খুব আননোন, মানে এমন প্রশ্ন যদি দিতে না চায় যে কেউ পারবে না, সেইটা বাদে যে মোটামুটিও যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন্স করে যাতে করে তুমি কলেজের পরীক্ষা ইনশাল্লাহ সব কমন পাও। MCQ তো পাবা ইনশাল্লাহ, CQ যাতে কমন পাও, এই জিনিসটাকে আমরা টার্গেট করি। আর এখন আমি নিজে দেখতেছি আলহামদুলিল্লাহ, মানে এখানকার লাইটিং সিস্টেমটা ওইটা সাজাতে গিয়ে একটু টাইম লাগছে। দেখতে পাচ্ছ না, আমি তো চেহারাটা দেখতে পাচ্ছি এবং লেখাগুলো আগের চাইতে চকচকে ঝকঝকে দেখা যাচ্ছে। সাথীগণ প্রাইভেট তোমাদের গ্রুপে যাব 2-1 আজকে হয়তো বা যাবো না ইনশাল্লাহ, 2-1 এর মধ্যে চলে যাবো। তাহলে আমরা শুরু করি আজকে থেকে, তাইলে ওকে আজকে থেকে আমরা শুরু করে ফেলি ইনশাল্লাহ। এবং হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি যেটাতে গুরুত্ব দিব আমি আবার বলছি সেটা হচ্ছে হিউজ প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিসটা কীরকম হবে সেটা আমি তোমাকে বলে রাখছি। বেসিক তো রেগুলার বেসিক যেটা আমরা দেব সেটার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যে CQ MCQ এবং রেগুলার। এক কথায় তোমার কাজটা হবে আমি যা কিছু তোমাকে পড়াচ্ছি সেটা পড়া, এবং ওয়েবসাইটে তোমাকে আমরা যা দেবো পড়তে সেটা তুমি পড়বা। বই দাগানো বলবো যে এই অংশটা এটা পড়ে ফেলো, এটা পড়বা, এটা রেগুলারিটি মেনটেন করে পড়বা, ইনশাল্লাহ তোমার কোনো টেনশন করতে হবে না। ক্লাস একটু স্যার গুছাই লিখিয়েন। স্যার আপনি স্যার সামারি ক্লাস একটু স্যার গুছাই লিখিয়েন, কোনটা নোট করতে হবে বুঝতে পারেন। আচ্ছা, সামারি ক্লাসের ক্ষেত্রে আমি বলে রাখি, সামারি ক্লাস এক কথা আমি যা কিছু পড়াই প্রত্যেকটা লাইনে নোট করে ফেলবা, যা আমি বলি লিখি প্রত্যেকটা লাইন হচ্ছে নোট করে ফেলবা। হ্যাঁ হ্যাঁ, বারবার হচ্ছে রিভিউ করো ইনশাল্লাহ। এটা কি 65,000? এটা আচ্ছা, এটা কি? এটা আচ্ছা, এই বিশাল লেখা, ওইগুলো পড়ার এখন করতে পারবো না। ফ্রাইডে মেডিকেল, হ্যাঁ এটা হচ্ছে ইনশাল্লাহ 16 তারিখ থেকে ফ্রাইডে মেডিকেল ইনশাল্লাহ শুরু হবে। তাহলে আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, রুটিন কেন দেওয়া হয় সেটাই বলি। রুটিনটা তোমাদের শুক্রবার আমরা দেবো। আমি তোমাদের সাথে হচ্ছে অলরেডি ওরা কথা বলতেছে সবার সাথে। আর আরেকটা জিনিস তোমাদের এখানে বলে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট, আমাকে অফিস থেকে বলছে স্যার অনেকে হচ্ছে এটাতে জিনিসটা বুঝে না। তোমাদের যে ফেসবুক আইডি, এটাকে শোনো আগে, ফেসবুক আইডি তুমি যখন ফেসবুক আইডি দেবে তোমার কাছে কিন্তু ওরা বলবে যে তোমার প্রোফাইলটা হচ্ছে লক করা যেটা থাকে সেটা 5 থেকে 10 মিনিটের জন্য প্রোফাইলটা ওপেন করে দিতে হবে, 5 to 10 মিনিট। এটা খুব ইম্পর্টেন্ট। একটা স্টুডেন্টের ফেসবুক আইডি যদি ভেরিফাই না থাকে, ওরা যদি, তুমি কিন্তু ঢুকতে পারবে না, তোমার কিন্তু গ্রুপে রাখবে না, একদম ক্লিয়ার। এবং তুমি রিয়েল স্টুডেন্ট, কি কারণে আমি একটু ক্লিয়ার করি আগে।
আমাদের হচ্ছে যে অনেকগুলো ফেসবুকের মানে হচ্ছে আমাদের একটা মূলত অনেকগুলো বলে ভুল হবে, আমাদের হচ্ছে যেটা দিয়ে ক্লাস আমরা আপলোড করি ওইরকম একটা আইডি খোসর করে দিছে, এবং এটা করেছে কারা? বিভিন্ন কোচিং এর লোকজন যারা শয়তানি করে যে হচ্ছে রিপোর্ট করে করে আন্দাজে, মানে শয়তানি, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তাই এইটা যাতে স্টুডেন্টরা তো হচ্ছে ভালো, কিন্তু যারা এই যে মানে 2 নম্বরই করে মানে ঢুকে, তখন তাদেরকে হচ্ছে ফাইন্ড আউট করাটা মুশকিল হয়। আর আমাদের কাছে যখন সমস্ত আইডির একদম ক্লিয়ার কাট হচ্ছে ইয়া থাকে, তখন আমরা দেখতে পাই যে কে এটাতে হচ্ছে রিপোর্ট করলো, কি কারণে, চট করে আমরা ধরতে পারি। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? এই কারণে প্রত্যেকটা স্টুডেন্ট, তুমি প্রোফাইল লক রাখো, কোনো সমস্যা নেই, কিন্তু যেই সময় তোমাকে গ্রুপে যুক্ত করাবে ইয়া করাবে, তখন তোমার প্রোফাইল চেক করবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমার রিয়েল ফেসবুক না হলে কিন্তু তোমাকে ক্লাস করতে দিবে না। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি এটাতে যদি তোমার মনে হয় যে না ভাই আমি যা খুশি তাই করবো, তাহলে ভাই তুমি পড়তেই পারবা না। একদম ক্লিয়ার কাট কথা, এইটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের আমি বলছি, রিয়েল ফেসবুক আইডি দিয়ে ক্লাস করবে, রিয়েল যেটা। সেক্ষেত্রে তুমি যদি তোমার ফেসবুক আইডি ব্যবহার করতে না, তোমার আব্বা আম্মা ভাই বোন করো, কিন্তু যারটাই করতে হবে রিয়েল করতে হবে, এটাতে যাতে কোনো, এবং ওরা রিয়েল কিনে সেটা দেখার ওদের কাছে বুদ্ধি আছে। সেই জন্য তোমার প্রোফাইলটা যখনই বলবে 5 থেকে 10 মিনিটের, এবং সব অনেস্ট ছেলে মেয়ে রয়েছে আমার অফিসে, কারো ওই যে প্রোফাইলে কি খোসর মোসর করার কোনো সুযোগ নাই একদম। এটা কিন্তু আমি বলে দিলাম, এটা যাতে ভালো করে মাথায় থাকে একজনের ক্ষেত্রেও। আচ্ছা, সাউন্ড কি লো হচ্ছে? সাউন্ড লো না ইকো হচ্ছে? আমি যে রুমে, এখানে বোধহয় একটু ইকো হচ্ছে, মানে একটু বলিও। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ মানে সাউন্ডকে আসতে বলবো স্যার, আমরা তো এখনো পড়াশোনা। আচ্ছা, এখানে বলি আসলে পড়াশোনা যেটা শুরু করার সবচেয়ে সহজ বুদ্ধিকে আমি বলি, এই প্রত্যেকটা ব্যাচের রুটিন আমরা শুক্রবার দেবো। আমরা হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলছে যে কীরকম করে পড়াটা কতটুকু বুঝতেছো, ওই কারণে ইচ্ছা করে, কারণ ওইখানে আমরা রুটিনের মধ্যে হচ্ছে অধ্যায় সহ দিয়ে দেবো। খালি রুটিন মানে ইয়া না যে একটা অধ্যায় কয়দিনে করে কোনটা শেষ করব, ওই অনুযায়ী তোমাদের রুটিন থাকবে, ঠিক আছে? পার্ট এ বি এইভাবে দিতে বলিয়েন, ঠিক আছে স্যার, সামারি ক্লাসগুলো এইভাবে দিবে। তাহলে আমরা শুরু করছি, আর কোনো কথা নেই, ওকে? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আমরা প্রথমে তোমাকে গুণগত রসায়ন দিয়ে শুরু করেছি, এবং গতকালকে নিশ্চয়ই তোমার ওইখানে একটা সামারি ক্লাস আপলোড হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে গুণগত রসায়ন আমরা আসলে পড়ছি কি, সেই জিনিসটাকে তোমাকে বলি। এটা মূলত একটা পরমাণু যে আছে, এবং সেই পরমাণুর যে গঠনটা হয়, হ্যাঁ, সেই গঠনের কয়েকটা মতবাদ আছে। প্রথমে এই মতবাদটা নিয়ে সে আলোচনা করছে। তো এই মতবাদের মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রথম মতবাদটা পাই, সেটা হচ্ছে, শুনলে একটু অবাক লাগবে, থমসন মডেল। কি মডেল বলো? থমসন। তো এটা কোনো কোনো বইয়ে আছে, কোনো কোনো বইয়ে আবার নাই। আচ্ছা, থমসন মডেল যেটা, এটাকে আমি অনেক সময় বলি এটা হচ্ছে তরমুজ মডেলের মতো। যেমন এটা আবার কেমন মডেল? তরমুজ মডেল, ওকে? আচ্ছা আচ্ছা, তরমুজ মডেলটা কি বলে একটু শোনো। তরমুজ মডেলটা, তুমি তরমুজের দিকে যদি একটু তাকাও, ধরো যে এটা একটা গোটাল তরমুজ, মাঝখানে ছোট্ট 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 কি রয়েছে? বিভিন্ন বীজ রয়েছে। তা পরমাণুটাকে একটা তরমুজের সাথে তুলনা করছে, আর এই যে মাঝখানে ছোট্ট ছোট্ট বীজগুলো আছে, এগুলোকেই বলা হয়েছে বিভিন্ন হচ্ছে ইলেকট্রন। কি রয়েছে বলো? ইলেকট্রন। এবং তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই মডেলটা থেকে ইলেকট্রন সম্বন্ধে একটা ধারণা দিয়েছে। এই জন্য তুমি শুনবা যে স্যার যে থমসন, উনি হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করছে, ঠিক আছে? এইটা এখান থেকে আসছে। তারপরে তো আমরা বুঝে ফেলেছি প্রথম যে পরমাণুর মডেল সেটা হচ্ছে তরমুজ মডেল। এটা কে দিয়েছে? এটা হচ্ছে বিজ্ঞানী থমসন দিয়েছে। বাস, কিসের মতো এটা মডেলটা? একটা হচ্ছে তরমুজের মতো, একটা তরমুজকে একটা পরমাণুর সাথে তুলনা করা হয়েছে। আমি যেভাবে বলে এইভাবে বলার চেষ্টা করবো, এইভাবে লেখার চেষ্টা করবো। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি মুখস্থ কিচ্ছু না, জাস্ট খালি এটা মাথায় রাখবা, অটোমেটিক তুমি লিখতে থাকবা। তার মানে এটা পরমাণু, এটা কিসের মতো? তরমুজের মতো। এই তরমুজের মধ্যে যে বিভিন্ন বীজ রয়েছে, পরমাণুর মধ্যে এই ছোট্ট ছোট্ট বীজগুলোকে অত্যন্ত ছোট্ট ইলেকট্রনের সাথে তুলনা করা হয়েছে। এখান থেকে ইলেকট্রন আবিষ্কার হয়। বাস, এটা পরীক্ষা আসার সম্ভাবনা কম, তোমার যা জানার জন্য এই জিনিসটাই বললাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রাদারফোর্ড মডেল। দেখো, পড়তে কিন্তু টাইম লাগবে না, ঠিক আছে? রাদারফোর্ড মডেল। আচ্ছা, এই মডেলটাকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? এটাকে আমরা তুলনা করতে পারি সৌরজগতের সাথে। কিসের সাথে বলো? সৌরজগতের সাথে তুলনা করতে পারি, সৌরজগতের সাথে। আচ্ছা, সৌরজগতের সাথে তুলনা করে আমরা জানি যে সৌরজগতের একটা সেন্টার আছে, সেই সেন্টারকে যে কেউ বলবে সূর্য। ঠিক তেমনি করে এইটারও যে সেন্টার আছে তাকেই বলা হচ্ছে নিউক্লিয়াস। আর চতুর যে দিক রয়েছে, এই চতুর্দিকে কি রয়েছে? বিভিন্ন শক্তি স্তর আছে, ঠিক না? আচ্ছা, এখানে যদি আমরা একটু এইভাবে বলবো যে শক্তি স্তরের ব্যাপারটা সহজ করে যদি বলি যে একটা পরমাণুকে একটা সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, এর কেন্দ্রে আছে হচ্ছে কি বলো? নিউক্লিয়াস। কি থাকে বলো? নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে। এবং এই নিউক্লিয়াস দুইটা জিনিস নিয়ে গঠিত হয়। কি কি সেই দুইটা জিনিস? একটা হচ্ছে প্রোটন এবং আরেকটা হচ্ছে নিউট্রন। একটা প্রোটন, একটা কি বলো? নিউট্রন।
প্রোটন এবং নিউট্রনের যে সংখ্যার যোগফল এইটাকেই বলে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এটাকে বলে ভর সংখ্যা, বলে বলো ভর সংখ্যা। এবং প্রোটনের সংখ্যা যেটা, এটাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। কি সংখ্যা বলে বলো? পারমাণবিক সংখ্যা। আচ্ছা, প্রোটন নিয়ে কিছু আলোচনা আমরা সেটা পরে করবো, জাস্ট তোমাকে আগে আইডিয়াটা দিই। আচ্ছা, এই মডেল অনুযায়ী দেখা যাচ্ছে যে এই চতুর্দিকে যে বিভিন্ন কক্ষপথ রয়েছে সেখানে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ইলেকট্রন কি করে? ঘুরতে থাকে। তাহলে এই মডেল অনুযায়ী আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইলেকট্রন পরমাণু চতুর্দিকে ঘুরতেছে, আর কেন্দ্রে যেটা রয়েছে সেটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আমরা বলছি হচ্ছে যে ওইখানে প্রোটন আর নিউট্রন আছে। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ওইটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর নিউট্রন যেটা এটা চার্জ নিরপেক্ষ। এই কথাগুলো তুমি জানো। আচ্ছা, ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, এখানে এই মডেলের একটা বড় ভয়ঙ্কর ভুল জিনিস আছে। সেটা কি? আমরা জানি যে একটা ইলেকট্রন যখন একটা জায়গায় ঘুরবে তখন তার শক্তি লাগবে। তা আমরা জানি যে শক্তি খরচ করতে 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 একসময় ইলেকট্রনটা কেন্দ্রে চলে আসার কথা। কিসে? কেন্দ্রে চলে আসার কথা। কিন্তু এরকম কোনো ঘটনা ঘটে না। তার রাদারফোর্ডকে জিজ্ঞেস করছে যে আপনি যে বলতেছেন যে ইলেকট্রন চতুর্দিকে ঘুরে, তা ঘুরলে তো তার শক্তি খরচ হবে। হ্যাঁ লাগে। তাহলে শক্তি খরচ হইতে হইতে একসময় তো সে কেন্দ্রে চলে যাবে। কোথায়? সেটা তো লাগে। তো কেন্দ্রে তো আমরা কোনো ইলেকট্রন পাই না, তাহলে এটা কেন হয়? উনি অনেক চিন্তা ভাবনা করে কয় এটা আমি জানি না, কয়ে আছে। তার মানে এই মডেলের মধ্যে একটা অসম্পূর্ণতা আছে। এই অসম্পূর্ণতা দূর করার জন্য পরে আরেকটা মডেল চলে আসলো, সেটার নাম কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে বোর পরমাণু মডেল। কি মডেল বলো? বোর পরমাণু মডেল। আচ্ছা, সবসময় খেয়াল রাখবা, একটা জিনিস সম্বন্ধে যখন একাধিক মডেল আসবে, একটা জিনিস সম্বন্ধে একাধিক মডেল বা একটা জিনিস সম্বন্ধে যখন একাধিক ফর্মুলা আসবে, তখন একটা কথা মাথায় রাখবা যে প্রথম ফর্মুলায় যা বলছে তার পরের ফর্মুলায় অবশ্যই কথা আছে, কিন্তু তার সাথে আরেকটু এক্সট্রা কথা আছে। তারপরের ফর্মুলায় ওই আগের দুইটা ফর্মুলায় যা আছে সেই দুইটা তো আছেই, তার সাথে আরেকটু এক্সট্রা কথা যুক্ত হয়েছে। যে কোনো ক্ষেত্রে এটা বুঝতে পারো নি, আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। ধরো তোমাকে কেমিস্ট্রি পড়াচ্ছি, যেহেতু তোমাকে আমি কেমিস্ট্রিতে এক্সাম্পল দিই। যেমন তুমি কেমিস্ট্রিতে একাধিক ফর্মুলা কোথায় পড়ছো? যেমন ফ্যারাডের সূত্র বলে একটা সূত্র আছে তড়িৎ বিশ্লেষণে। তড়িৎ বিশ্লেষণে ফ্যারাডের প্রথম সূত্র আছে, তড়িৎ বিশ্লেষণে ফ্যারাডের দ্বিতীয় সূত্র, এরকম একাধিক সূত্র। প্রথম সূত্রে যা বলছে দ্বিতীয় সূত্রে ওই কথাটাই আরেকটু ব্যাপকভাবে বলছে। এরকম তোমাকে আরো কোথায় যেতে পারে, যেমন মেন্ডেলের প্রথম সূত্র আছে, প্রথম সূত্রে যা বলছে দ্বিতীয় সূত্রে আরেকটু ব্যাপকভাবে বলছে। তারপরে তুমি নিউটনের যেমন আছে গতিসূত্র প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম সূত্রে যা বলে সেটা তো আছেই, দ্বিতীয় সূত্রে তার চেয়ে একটু বেশি, তৃতীয় সূত্রে তার চেয়ে আরেকটু বেশি। তারপরে গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্র প্রথম দ্বিতীয় তৃতীয়। তারপরে তুমি দেখো যে ওটাকে কি বলে, সরল দোলকের সূত্র প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, প্রথমে যা বলে দ্বিতীয়তে তৃতীয়তে চতুর্থে। এক কথায় একটা বিষয় যখন একাধিক সূত্র আসবে তখন প্রথম সূত্র যা বলে দ্বিতীয় সূত্র ওইটার সাথে আরেকটু যোগ করে। আমি এই জন্য বলি একাধিক সূত্র মানে নতুন নতুন এডিশন আসা। এডিশন আসা মানে আগে যা আছে তার সাথে একটু একটু করে যুক্ত হওয়া। এই বেসিকটা ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে ইনশাল্লাহ প্রত্যেকে চলে আসবা। এটা 25-26 যে কেউ ক্লাসটা করতে পারবা। ক্লাসটা আগে করো, আমি যেভাবে বলছি আগে শোনো, এবার আগে যা বলছি আগে ক্লাসের মধ্যে দেখো। আচ্ছা, ক্লাসের 25-26-এর ব্যাচ আলাদা, কেবল তো আমরা শুরু করছি ফার্স্ট ক্লাস। এমনিতে হচ্ছে একটু পড়ার মধ্যে তোমাদের নিয়ে আসছে। একদম শুক্রবারেই তোমরা রুটিন পেয়ে যাবে, আজকে মঙ্গলবার, ঠিক আছে? তার মানে শুক্রবারে রুটিন পেয়ে যাবে এবং আশা করছি আমরা যে একদম গ্রুপ ভিত্তিক যে তোমাদেরকে যুক্ত করা হচ্ছে সেইখানে তোমরা সবগুলো জিনিস একদম যে অনুযায়ী আমরা পড়ি সেই অনুযায়ী পড়তে থাকবো। আচ্ছা, তাহলে বোর পরমাণু মডেলের মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল যে ব্যাখ্যাটা দিতে পারেনি সেই ব্যাখ্যাটা আগে আনতে হবে। কি ব্যাখ্যা সে দিতে পারেনি? যে কেউ বলবে যে ভাইয়া যে ব্যাখ্যাটা উনি দিতে পারেনি সেটা ছিল এরকম যে ইলেকট্রনগুলো যখন বিভিন্ন শক্তি স্তরে ঘুরে তার তো শক্তি খরচ হয়। তাহলে শক্তি খরচ হওয়ার পরে তার শক্তি একসময় শেষ হয়ে যাওয়ার কথা, শেষ হয়ে গেলে সে তো কেন্দ্রে যাওয়ার কথা, সেখানে যায় নাই কেন? এইটা সমাধানের জন্য উনি একটা অসাধারণ থিওরি দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এরকম, উনি বলছে এই কেন্দ্রের চতুর্দিকে যে বিভিন্ন শক্তি স্তরগুলো রয়েছে, এই শক্তি স্তরগুলো ইলেকট্রনগুলো একটা ইন্টারেস্টিং ঘটনা করতে পারে। সেটা কি? কখনো কখনো ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাইতে পারে, আবার কখনো উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে যায়। তার মানেটা কি? তার মানে হচ্ছে নিম্ন থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তির শোষণ ঘটবে। শক্তির কি হবে বলো? শোষণ। এবং উচ্চ থেকে যখন নিম্নতে আসবে তখন হবে শক্তির বিকিরণ। শক্তির কি হবে বলো? বিকিরণ হবে। তার মানে শক্তির শোষণ এবং বিকিরণ, এইটার কারণে কখনো শক্তি কেউ অর্জন করতেছে, কেউ কখনো শক্তি হারাচ্ছে, কিন্তু ওই যে অনেকটা শক্তি সংরক্ষণশীল নীতি কিন্তু এখানেও কাজ করবে। তাহলে এইটার কারণে যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রন একসময় শক্তি অর্জন করতেছে, একসময় হারাচ্ছে। মানে ব্যাপারটা এরকম। আমি তো এক্সাম্পল দিই। একজনকে আমি বললাম যে ভাই একটা রাসায়নিক সাম্যাবস্থার সাথে মিলাই দিতে পারে। সেটা কি? যে অনেককে বললাম যে ভাই দেখো যে একটা এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 0। তার মানে কি? তার মানে কি কেউ জন্ম নিচ্ছে না, কেউ মারা যাচ্ছে না, এরকম কি? না, মূলত প্রতি বছরে যদি ধরো যে
100 জন হচ্ছে জন্ম নিচ্ছে, 100 জন মারা যাচ্ছে, তাহলে প্লাস মাইনাস করে 0 হবে। ঠিক তেমনি করে ইলেকট্রন যখন নিম্ন থেকে উচ্চতে যাচ্ছে তখন শক্তির শোষণ করে উপরে উঠছে, আবার উচ্চ থেকে যখন নিম্নতে আসতে আসতে শক্তির বিকিরণ। তো অনেকে বলছে ভাই এটা কি ক্যালকুলেশন করে বের করা যাবে এই শক্তির শোষণ বিকিরণটা কত? অ্যাবসলিউটলি আছে। এটা হচ্ছে ডেল ই ইকুয়াল হচ্ছে এইচ নিউ। এই যে এই ই হচ্ছে শক্তির পরিবর্তন, ডেল মানে বুঝতে পারছো চেঞ্জ, আর ই যেটা আছে এনার্জি থেকে না, তাহলে শক্তির পরিবর্তন, এটা এইচ নিউ। আচ্ছা, এইচটা যেটা এটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এটা কি বলো প্লাঙ্ক ধ্রুবক। আচ্ছা, এই প্লাঙ্ক ধ্রুবকের মানটা তুমি লিখে ফেলতে পারো 6.63 ক্রস 10⁻34 জুল ইন্টু সেকেন্ড। ওকে, আর নিউ যেটা এটাকে আমরা কম্পাঙ্ক বলতে পারি, একক হচ্ছে যে মানে হচ্ছে যে ইয়াতে হচ্ছে গতিবেগের যে হিসাবটা সেটাকে আমরা ধরতে পারি। তা এইটা আমরা হচ্ছে এইটুক তুমি আগে মাথায় রাখবা। আচ্ছা, এইখানে বোর পরমাণু মডেল আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা আসছে, সেটাকে আমি একটু বলি। উনি এখানে একটা কৌণিক ভরবেগ বলে একটা কথা বলছে। কিরকম সেটা হচ্ছে উনি বলছে যে ইলেকট্রনগুলো যখন ঘুরে তখন তো একটা হচ্ছে কেন্দ্র যেটা আছে সেটাকে হচ্ছে যে মানে হচ্ছে পয়েন্টে নিয়ে চতুর্দিকে ঘুরতে থাকে, তার মানে একটা অক্ষ আছে তার চতুর্দিকে ঘুরবে, এবং তখন একটা কৌণিক ভরবেগ পাওয়া যায়। ওই কৌণিক ভরবেগের একটা হিসাব বলছে mvr ইকুয়াল হচ্ছে nh/2π। তাহলে কৌণিক ভরবেগ মনে রাখার জন্য আমি তোমাকে সহজ করে বলি, ভর হচ্ছে ম্যাস, বেগ হচ্ছে ভেলোসিটি, তাহলে ভরবেগ। তাহলে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারবে mv সাথে আবার r দিছে কেন? যে কোনো জায়গায় যদি কোনো একটা জিনিস কৌণিক দেওয়া হয়, কি হয় বলো? কৌণিক। তার মানে এই লাইনটা একটু খেয়াল রাখো, রৈখিক এবং কৌণিক এই দুইটির মূল পার্থক্য হচ্ছে ব্যাসার্ধ r। আচ্ছা, আমার পড়ানোর ক্ষেত্রে আমি বারবার বলি, আমি যা বলছি তুমি বুঝতে পারছো কিনা আমি কিন্তু ধরবো। ঠিক আছে, আমি যা কিছু বলছি তুমি বুঝতে কোথাও সমস্যা হলে বলবো, যা পড়াচ্ছি সেটা বুঝতেছো কিনা আগে সেটা দেখো। আর আমরা বইয়ের সিকোয়েন্স অনুসারে, আমরা নর্মালি আগে যেটা পড়াইতাম যে ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু এবার আমি সিকোয়েন্স অনুসারে সিকোয়েন্সিয়াল লেকচারও পাবা। এটা আগে দেখো যা পড়াচ্ছি সেটা বুঝতেছো কিনা এবং আমি ধরবো, দেখবো যে বুঝতে পারছো কিনা খুব সহজ করে। তাহলে বোর পরমাণু মডেলে আমরা একটা জিনিস ব্যাখ্যা পেয়েছি যে ইলেকট্রনগুলো যখন বিভিন্ন শক্তি স্তরে ঘুটে তখন নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি শোষণ, উচ্চ থেকে নিম্নতে গেলে শক্তির বিকিরণ, এবং এটার হিসাব হচ্ছে ডেল সমান এইচ নিউ। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এর মান 6.63 ক্রস 10⁻34 জুল সেকেন্ড। ওকে, আরেকটা জিনিস আমরা যেটা বলছি যে ইলেকট্রনগুলো যখন বিভিন্ন শক্তি স্তরে ঘুরে তখন তার কৌণিক ভরবেগ, তাহলে ভরবেগ তো এমভি হওয়ার কথা, তাহলে আর হইলো কেন? খেয়াল রাখবো যে কোনো জিনিস এই কেন্দ্র থেকে যে দূরত্বটা ব্যাসার্ধ আছে না, এইটার রৈখিক থেকে কৌণিকের মূল পার্থক্যটা হচ্ছে এই ব্যাসার্ধটা গুণ করে দিবে, সহজ কথা। তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে mvr সমান nh/2π। এন যেটা এটা হচ্ছে কোন শক্তি স্তর, এটা প্রথম শক্তি স্তর হলে 1, দ্বিতীয় হলে 2, তৃতীয় হলে 3, এরকম করে আগাতে থাকবে। আর এই যেটা সেটা প্লাঙ্ক ধ্রুবক। আর 2π কি কারণে হলো? একটা গোটাল বৃত্ত হচ্ছে 360, তা আমরা জানি পাই হচ্ছে 180, তাহলে 2π সমান 360 ডিগ্রি। ওকে, তাহলে mvr সমান nh/2π। আর নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তির শোষণ, উচ্চ থেকে নিম্নতে আসে শক্তির বিকিরণ, ডেল সমান h নিউ। শুনলে অবাক লাগবে, এটা হচ্ছে বোর পরমাণু মডেলের মূল কথা। আচ্ছা, এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে যে এই বোর পরমাণু মডেলে আছে, এই মডেলে কোনো ব্যর্থতা আছে কিনা? আছে। বর্ণালী বলে একটা জিনিস আছে। আচ্ছা, বর্ণালীকে আমি তোমাকে সহজ করে বলি, একদম সহজ। ধরো যে এটাকে যদি তুমি এক কথায় প্রকাশ করো কি হবে? বিভিন্ন বর্ণের সমাহার বর্ণালী, তার মানে বিভিন্ন কালারের সমাহার, বিভিন্ন রঙের সমাহার, এটা হচ্ছে বর্ণালী। তা একটা ইলেকট্রন বিশিষ্ট যে বর্ণালী সেইটার ব্যাখ্যা কিন্তু বোর পরমাণু মডেল দিতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন যদি থাকে সেইটার ব্যাখ্যা সে দিতে পারে না। তো এটা আবার এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট, আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো যে একটা পরমাণু হইলে একটা ইলেকট্রন হইলে সেই পরমাণুর ব্যাখ্যাটা সে দিতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা সে দিতে পারে না। তাহলে আমরা মনে হয় তিনটা মডেল নিয়ে তিনটা, স্যার বলছে স্যার 100+ আর 100-। আচ্ছা হ্যাঁ, 25-26 এই তো বলতেইছি যে এগুলা আগে ক্লাস করো। তাহলে হচ্ছে আমি যেটা বলছি, একজন বলছে 100+ 100-। আমি বলছি যে ইলেকট্রনগুলো যখন বিভিন্ন শক্তি স্তরে ঘুরে তখন তার কি হয়? শক্তি নিচ থেকে উচ্চতে গেলে শক্তি শোষণ করে, আর উচ্চ থেকে নিচে গেলে শক্তির বিকিরণ। তা এই শক্তির শোষণ বিকিরণ ঘটতে থাকে, এই কারণে কখনো শক্তি হারাচ্ছে, কখনো শক্তি অর্জন করছে, এইভাবে টোটালি তার শক্তি মানে হচ্ছে শেষ হয়ে যায় না একদম। তাই এটা বোঝার জন্য আমি বলছি এটার একটা ওই রাসায়নিক সাম্যাবস্থা, অথবা বলতে পারছি যে এটা এক্সাম্পল দিয়ে তোমার মাথায় রাখার জন্য, যে ধরো যে আমি বললাম একটা এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার 0, তার মানে কি কোনো পৃথিবীতে কি কোনো কেউ ওইখান থেকে জন্ম নিচ্ছে না? নিচ্ছে। কেউ ওইখান থেকে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে না? নিচ্ছে। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে 100 জন যদি জন্ম নেয়, 100 জন যদি পৃথিবী থেকে চলে যায়, তাহলে প্লাস মাইনাস করলে কি হবে? 100 জন লোক পৃথিবীতে আসলো, 100 জন চলে গেল, তাহলে জনসংখ্যা যা আছে রেট তো তাই থাকবে।
তাহলে প্লাস মাইনাস করে 0 হবে। এই জিনিসটা বুঝাইছে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে মাথায় আনার জন্য বলছি। স্যার লাইটিনিং এর একটু লাইটটা কি বেশি হয়ে গেছে? ও আচ্ছা, লাইটটা মনে হয় একটু করতেছে না, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা কেবল তো সেট আপটা হইলো, দেখি আস্তে আস্তে ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ 25-26 সবগুলোরই প্রোগ্রাম চলছে। আচ্ছা তাহলে এখন আমরা আজকে কি শিখলাম একটু যদি আমি আলোচনার মধ্যে আনি, 3টা মডেল নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক না? তার মধ্যে প্রথম যেটা মডেল আসলো সেটার নাম কি? সেটা হচ্ছে থমসন মডেল, যেটাকে আমরা তরমুজ মডেল বলছি। এখানে কি আছে বলো তো থমসন মডেল বা তরমুজ মডেলে? এই যে কেন্দ্র যেটা মানে একটা তরমুজের সাথে তুলনা করছি, তরমুজের মধ্যে যেমন ছোট ছোট বীজ থাকে, একটা পরমাণুকে তুলনা করছি তরমুজের সাথে, এর মধ্যে ছোট ছোট বীজগুলো হচ্ছে ইলেকট্রনের মতো, ঠিক আছে? এইটার যে থমসন প্রথমে এখান থেকে ইলেকট্রন আবিষ্কার করছে, বাস। আচ্ছা এরপরে যেটা রাদারফোর্ড মডেল, এটা সৌরজগতের সাথে কেন্দ্রে হচ্ছে যেমন এখানে সূর্য থাকে, এখানে থাকে নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন থাকে, প্রোটনের সংখ্যাটা পারমাণবিক সংখ্যা, প্রোটন আর নিউট্রনের সংখ্যাটাকে আমরা ভর সংখ্যা বলি। এবং এই মডেল অনুযায়ী হচ্ছে কি এই নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন শক্তি স্তর আছে, সেখানে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। এই মডেলের সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ইলেকট্রন যখন বিভিন্ন স্তরে ঘূর্ণায়মান থাকে তখন তো সে শক্তি হারায় ফেলার কথা, শক্তি হারিয়ে একসময় সে কেন্দ্রে চলে যাওয়ার কথা, কিন্তু কেন্দ্রে তো আমরা কোনো ইলেকট্রন পাই না। তাহলে এই মডেলে অনুযায়ী শক্তির এই যে ব্যাখ্যাটা সে দিতে পারে না। এই মডেলের এই শক্তির ব্যাখ্যা দেওয়ার জন্য পরবর্তীতে এসে গেল বোর পরমাণু মডেল। এটা কি বলছে? যে শক্তি কখনো নিম্ন থেকে উচ্চতে গেলে শোষণ ঘটে, উচ্চ থেকে নিম্নতে আসলে শক্তির কি ঘটে? বিকিরণ ঘটে। খেয়াল রাখবা, নিম্ন থেকে উচ্চ তার মানে কি শোষণ করে ধ্বনি হয়েছে, উচ্চ থেকে নিম্ন শক্তির বিকিরণ। এটার হিসাব কি? ডেল সমান এইচ নিউ। আচ্ছা এখানে আরেকটা, হ্যাঁ কেউ ইচ্ছা করলে এরকম করে লিখতে পারো, ডেল সমান এইচ নিউ, এখানে লিখতে পারো E1 ইনভেরিয়েবল E2। মানে ইনভেরিয়েবল মানে এটা বোঝায়, এই চিহ্নটা বোঝায় যেটা বড় হবে সেটা থেকে ছোটটা বিয়োগ হবে। এটা তুমি ইচ্ছা করলে এখানে এরকম লিখতে পারো E2 দিয়ে E3, যেটা খুশি তুমি লেখো, ঠিক আছে? এগুলো জাস্ট হচ্ছে চিহ্নিত করা। আচ্ছা এরপরে যেখানে আছে যে ইলেকট্রনগুলো যখন বিভিন্ন শক্তি স্তরে ঘূর্ণায়মান হয় তখন তার কৌণিক ভরবেগ mvr সমান হচ্ছে nh/2π। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করছো তুমি নিশ্চয়ই, যে ব্যাসার্ধ যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, এই ব্যাসার্ধটা কিন্তু দেখো গুণ হয়েছে। যে কোনো জিনিসের কৌণিক দিয়ে থাকলে ব্যাসার্ধটা গুণ করে দিবে, ঠিক আছে? এটা মনে রাখার জন্য তোমার এটা ফিজিক্সও তুমি পাবা। তাহলে mvr সমান nh/2π। n সমান হচ্ছে কোন শক্তি স্তর আছে, n সমান 1 2 3 4 এরকম, 1 হলে প্রথম, তারপর হচ্ছে 2 হলে দ্বিতীয়, 3 হলে তৃতীয়, এরকম। এই হচ্ছে প্লান ধ্রুবক, 2π হচ্ছে একটা গোটাল বৃত্ত যে আছে সেটা 360 ডিগ্রি, ওই অনুযায়ী এটা ক্যালকুলেশনটা কাজ করে। হ্যাঁ আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে আমার একটা ভিডিও তোমাদের পেজে এবং গ্রুপে কাল পরশু দেবো, এটা রেডি করা আছে, ওটা দেখলে বুঝতে পারবে যে কোন ক্যালকুলেটর ব্যবহার করা যায়, কোনটা যায় না। পরীক্ষার হলে ডিটেলস আমি বলে দিয়েছি, ওইটা নিলেই হবে। আচ্ছা রৈখিক এবং কৌণিক এই দুইটার মধ্যে মূল পার্থক্য হচ্ছে ব্যাসার্ধ আর। আচ্ছা এখন এইটার সাথে এটা হচ্ছে যে তুমি এখন তোমার যে পরমাণুর গঠন যে মূল বইটা আছে ওইটা নিয়ে তুমি দেখবা যে এখানে তুমি ওই ইলেকট্রন প্রোটন নিউট্রনের একটু মৌলিক আলোচনাটা, এটা আমি আরেকটু জাস্ট বলছি। তার সাথে হচ্ছে ওই কোথাও থমসন মডেল আছে, কোথাও নাই, কিছু কিছু বইয়ে বোর পরমাণু মডেল সব বইয়ে আছে। এরপরে হচ্ছে যে তার আগে যেটা রাদারফোর্ড পরমাণু মডেল এটা আছে। এবং সামারিতে তুমি দেখবা যে কোয়ান্টাম সংখ্যার 4টা প্রধান সহকারী ম্যাগনেটিক স্পিন, এই 4টা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আলোচনা করছি এই জিনিসটা। আর তার সাথে তুমি আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে অরবিট এবং অরবিটালের পার্থক্য। এটা বইয়ে সুন্দর করে এই জিনিসগুলো তুমি পড়ে ফেলবা, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা এখন থেকে যেটা করবো, প্রত্যেকদিন তোমাকে হচ্ছে একটু পড়া দেবো, হ্যাঁ? আর এটার হচ্ছে যে বইয়ের সাথে একদম দাগিয়ে যে বুক মার্কিং যে ক্লাসটা, ইনশাল্লাহ এটা পরশুদিন তোমাদের কিন্তু আবার কেমিস্ট্রি ফিজিক্সের ক্লাস আছে, সেই দিন তুমি দেখবা যে বইয়ের ওই ছোট্ট একটা সামারি আপলোড হচ্ছে, প্রত্যেক দিনই হবে ইনশাল্লাহ। তা এটা হচ্ছে যে এখন থেকে রেগুলারিটি মেনটেন করে এই অনুযায়ী পড়তে থাকবা। তবে এখানে একটা জিনিস বলে রাখি, যা কিছু পড়বা কন্টিনিউয়াস কিন্তু রিভিশনের মধ্যে রাখতে হবে, হ্যাঁ? তাহলে তুমি দেখবা যে তোমার ইনশাল্লাহ খুব অসাধারণ একটা প্রিপারেশন সুন্দরভাবে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আচ্ছা আমি একটু পড়া ধরবো একটু পরে, তার আগে আমি আরেকটা জিনিস একটু আগে পড়িয়ে ফেলি তোমাদের। সেটা কি? সেটা হচ্ছে আমরা ফিজিক্সে তোমাদের হচ্ছে যে যেটা ক্লাস শুরু করেছি সেটা হচ্ছে ভেক্টর। আচ্ছা ভেক্টরের আমরা একটা সামারি দিয়েছি। স্যার এইটার কি স্যার সামারি ক্লাস হবে? আচ্ছা প্রত্যেকটারই সামারি ক্লাস থাকে, কিন্তু আমি যখন লাইভে একটা জিনিস পড়াইছি, হ্যাঁ এই আজকে যেটা পড়াই ফেলছি এটা তো সাথে সাথে পড়ে ফেললাম, সামারি দিয়ে তো আমরা ইচ্ছা করলে গোটা কোর্সে সাজাই দিতে পারি, কিন্তু আমরা লাইভ এবং সামারি এই দুইটার কম্বিনেশন রাখি, যাতে করে তোমার হয় কি পড়াটা সবসময় জীবন্ত হয়, হ্যাঁ? মানে লাইভ এবং সামারির দুইটার কম্বিনেশনে পড়াটা ইজি হবে এবং তোমার পড়ার আগ্রহ থাকবে, বিরক্ত আসবে না। এটা হচ্ছে আমাদের অবজারভেশন থেকে আমরা যেটা বুঝি, ওকে? না আমরা হচ্ছে যে সব ক্লাস আমাদের হচ্ছে 11-12 মেডিকেল অ্যাডমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট গুচ্ছ, ঢাবি ক গুচ্ছ, ওকে? তাহলে ইনশাআল্লাহ
তাহলে এই জিনিসটা। আচ্ছা, ফিজিক্সের আমরা যে তোমাদের হচ্ছে যে গতকালকে যে ক্লাসটা আপলোড হয়েছে সামারি, সেটা হচ্ছে ভেক্টরের। একটু জাস্ট খালি কমেন্টস করি, বিশেষ করে যারা 26-এর, হ্যাঁ এখনও কিনে, আচ্ছা 26-এর যেহেতু কিনে নাই, তা আমি বলে দেবো হচ্ছে যে ইনশাল্লাহ তোমাদের যে এই আমাদের তো বই বুক মার্কিং যেটা আছে সেটা তোমাকে হচ্ছে যে দিয়ে দেবে। বুক মার্কিং দেখে দেখে তুমি ওইখান থেকে ইয়া করতে পারবা, ওয়েবসাইটে পড়তে পারবা, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, 26-এর এই যে তাহমিনা তাবাসসুম মিম, তোমাদের শুক্রবারে আমরা হচ্ছে যে সবারই হচ্ছে যে রুটিনগুলো দিয়ে দেবো। আর তোমাদের অফিস থেকে তোমাদের হচ্ছে যে একটা ওয়েবসাইটের একটা দেখবা যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার কথা, ভর্তির পরে, ভর্তি হওয়ার 2 থেকে 6 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়ার কথা। এবং তোমার এই গ্রুপে তোমাকে যুক্ত করে নিবে, প্রাইভেট গ্রুপে। সেখানে তোমাকে সুন্দর করে কিভাবে ওয়েবসাইট ব্যবহার করতে হয়, কিভাবে তুমি এমসিকিউ পরীক্ষা দিবা, কিভাবে সিকিউ পরীক্ষা দিবা, এটা সুন্দর করে তোমাকে ওইখানে ভিডিওতে বুঝাই দিবে। তারপরে যে বুঝতে কোথাও সমস্যা হয়, অফিসে তুমি জাস্ট একটা ফোন দিতে পারো, অফিসের 3টা নাম্বার আছে দেখবা, অথবা তুমি হচ্ছে পেজে মেসেজ করলেও তোমার সাথে ইনশাআল্লাহ ওরা যোগাযোগ করবে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, আচ্ছা আমি তোমাদের গ্রুপে যাব ফ্রাইডে, মেডিকেল ইনশাআল্লাহ শুক্রবার থেকে। এই তো সব এখন তো পড়ার মধ্যে আমরা চলে আসছি। আচ্ছা, তা ফিজিক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে যে তোমাদের কালকে অলরেডি আজকে থেকে ফোন দিচ্ছে, কালকে আবার ফোন দেবে, পরশু ফোন দেবে, রেগুলার ফোন দিয়ে শুনবে যে তোমরা সামারি যেটা আছে সেটা তোমরা হচ্ছে যে পড়ছো কিনা, মানে ক্লাসটা হচ্ছে যে কোর্সে তো অবশ্যই বুঝতে পারছো কিনা, ঠিক আছে ওইটা। আর আমরা হচ্ছে যে লাইভ মূলত হচ্ছে কি জানো, লাইভটা হতে হবে এমন যে যেটা হচ্ছে যে তোমার কোশ্চেন্স অ্যানালাইসিস এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা আমরা লাইভে বেশি বলবো, ঠিক আছে, যেটা একদমই গুরুত্বপূর্ণ সেটা। তাহলে তোমরা ওই ক্লাসটা সব, আচ্ছা বায়োলজি বইয়ে অনেক ইনফরমেশন সব কি পড়তে হয় না, সব পড়তে হয় না, পরীক্ষায় যেটা আসবে সেটা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। ইনফরমেশন তো বইয়ে একটা বিষয় সম্বন্ধে এক্সপ্লেন করার জন্য দিয়েছে, তা আমাদের কাজটাই হচ্ছে কঠিন পড়াটাকে সহজভাবে প্রেজেন্ট করা। তুমি একটা অধ্যায়ের আমরা 5-7টা বইয়ে অনেক রকমের তথ্য আছে, আমরা চেষ্টা করছি যেটা জিনিস সেটা হচ্ছে যে তোমার জন্য সবচেয়ে প্রয়োজনীয় তথ্যটাকে মাথার মধ্যে ফিট করে দেওয়া সহজভাবে, যাতে করে তুমি ওই জিনিসটা ইজি ওয়েতে আনসার করতে পারো। 24-এর ক্লাস পেয়েছে কবে থেকে? 24-এর ক্লাস তো অলরেডি গতকালকে আমরা সুপার কমান্ড অফ মেডিকেল অ্যাডমিশনের ক্লাস নিয়েছি। আজকে যেমন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট এবং গুচ্ছের যে প্রস্তুতি সেটা হচ্ছে রাত 9:15 পেজে ইনশাল্লাহ হবে, বুঝতে পারছো। বায়োলজি কোনো হচ্ছে কেবল তো ফার্স্ট এই যে 2-1 দিন থেকে শুরু করছি, পড়ানো কিছুই শুরু করিনি বলা যায়, শুধু একটু রক্ত নিয়ে একটু আলোচনা শুরু করছিলাম আমরা, ঠিক আছে। যেহেতু এটা দিয়ে আমরা জুলজি একটা অধ্যায় পড়বো, তারপরে বোটানি একটা পড়বো, আবার জুলজি একটা, বোটানি একটা, এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো ফার্স্ট ইয়ারে পড়া গ্যাপ পড়ে গেছে, সেকেন্ডে একটু স্যার প্রেশার পড়তেছে কিভাবে। আচ্ছা, শেষ করার জন্য নিয়ম যেটা আমি বলি, আমরা তোমাকে প্রত্যেকদিন সামারি লাইভ এবং যেখানে সলিউশন দরকার, খুব কমই দরকার হবে সলিউশন, কারণ মোস্ট অফ দ্য টপিক্সই হচ্ছে তোমার সামারি লাইভে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তার সাথে আমরা তোমাকে যেটুকু পড়তে বলবো সেটা তুমি পড়বা, এবং নিয়মটা হচ্ছে রেগুলার আমরা যা পড়াবো তোমাকে সেটা পড়বা, পরীক্ষা দিবা, আগের পড়া রিভিশন দিবা, এবং ওই অনুযায়ী বইয়ে যেটা পড়তে বলবো সেটা পড়বা, বাস আর কিছু করতে হবে না। ইনশাল্লাহ তোমার অসাধারণ রেজাল্ট হতে বাধ্য। ওকে, আচ্ছা এবার তাহলে আমরা ফিজিক্সে ভেক্টরে যাই। আচ্ছা, ভেক্টরের বেসিক ক্লাসটা কিন্তু আমরা গতকালকে হচ্ছে তোমাদের প্রাইভেট গ্রুপে দিয়েছি, ওটা আশা করছি যে প্রত্যেকে করছো, ঠিক আছে। ওইটা করে তোমাদেরকে আবার ফোনে যোগাযোগ করবে আমাদের অফিস থেকে যে বুঝতে কোথাও সমস্যা হচ্ছে কিনা, অবশ্যই জানাবা। এবং তোমরা জানো যে তোমার যে সামারি আপলোড হয়, সামারির ওইখানে কিন্তু কমেন্টস করার জায়গা আছে, যে তুমি এই জিনিসটা বুঝো নাই সেটা তুমি কমেন্টসও করতে পারো, কিংবা ছবি তুলেও পাঠাতে পারো, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ ওই জিনিসটা, হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টেরই সামারি থাকে, ঠিক আছে। আমরা কেবল একদিন প্রথম দিন শুরু করেছি, আস্তে আস্তে। আর তোমাদের ফেসবুক আইডি কিন্তু রিয়েল হইতে হবে, নাহলে কিন্তু তোমাকে নেবেই না, এটা কিন্তু মাথায় রাখিও, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। গুলো কি স্যার খাতায় নোট করবো? লাইভ সামারি সলিউশন সব রকমের ক্লাস A to Z হচ্ছে খাতায় নোট করবো, এটার কোনো মানে হচ্ছে যে অপশনই নেই, প্রত্যেকটা জিনিস নোট করে ফেলবো যা আমি পড়াই। আচ্ছা, তাহলে ভেক্টরের ক্ষেত্রে তুমি লক্ষ্য করে যদি দেখো যে বেসিক যে ক্লাসটা আমরা দিয়েছি, তার সাথে এখন আমি তোমাকে এই অধ্যায়ের মানে ওই বেসিকটা যদি বুঝে ফেলো, ঠিক আছে, একটা ক্লাস তো হয়েছে, তাহলে তার সাথে আমি হচ্ছে তোমাকে সরাসরি কয়েকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস আমি নিয়ে যাব, যে এই জিনিসটা তোমার এখন মাথায় আসতেছে কিনা তুমি দেখবা। খুব সহজ জিনিস, খুবই ইজি, জাস্ট যে টাইপ করে করে দেবো এবং তুমি দেখবা যে ইনশাল্লাহ তুমি ইজি হইতে পারবা, কোনো কঠিন কিছু না, খুব সহজ, জাস্ট তোমাকে মাথায় নিতে হবে, খুবই সহজ। আজান এখন এইখানে আমাদের দেয় নাই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ প্রত্যেকটারে সামারি অফিসে যোগাযোগ করতে হবে ভর্তির জন্য। আচ্ছা দেখো এখানে
আমাদের এই পেজে নাম্বার দেওয়া আছে, পেজ মেসেজ করতে পারো। এখন আমরা পড়ার মধ্যে যাই, ঠিক আছে? হ্যাঁ, নিয়মগুলো ওইখানে জানতে পারবো। আচ্ছা দেখো এখানে টাইপ 1 যেটা মোস্ট ইম্পর্টেন্ট, টাইপ 1 যেটা সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়। এরকম কিন্তু প্রশ্ন থাকে, মধ্যবর্তী কি বলো, কোণ নির্ণয়, মোস্ট ইম্পর্টেন্ট টাইপের এটা হচ্ছে যে ম্যাথের একটা টাইপ। তা আমরা ফিজিক্সে এইবার যেটা প্ল্যানিং সেটা হচ্ছে যে টাইপ ওয়াইজ করে করে করাবো, তাহলে অনেক সময় স্টুডেন্টদের হচ্ছে মনে করে যে টাইপ ওয়াইজ করলে ইজি। তবে আমি বারবার বলি যেই প্যাটার্নটাই আমরা ফলো করি প্র্যাকটিসটা আমাদের হিউজ করতে হবে, তা না হলে কিন্তু পারবো না। তুমি সব বুঝো, সব মাথায় আছে, কিন্তু প্র্যাকটিস নাই, তাহলে তুমি দেখবা যে ওই সময় তোমার কারেক্ট করতে পারছো না, ঠিক আছে? তাহলে এটা আমরা ইনশাল্লাহ শুরু করি। স্যার প্রতিটা সাবজেক্ট কি প্রতিদিন পড়বো? হ্যাঁ, প্রতিটা সাবজেক্ট প্রতিদিন পড়তে হবে। আচ্ছা একজন বলছে স্যার সংজ্ঞাগুলো কি বই থেকে? আচ্ছা সংজ্ঞাগুলো আমি তো মোটামুটি সংজ্ঞাগুলো তো এমনিতে বলে দেই, কিন্তু তার সাথে যেটা হচ্ছে যে এটা যে কোনো মানে মূল জিনিসটা তো বুঝতে পারো, এটা লিখতে হবে, ঠিক আছে? সংজ্ঞাগুলো মোটেই কঠিন কিছু না, এবং সংজ্ঞাগুলো যেটা হচ্ছে যে জ্ঞানমূলক অংশ, অনুধাবন, এগুলোর প্রত্যেকটাই আমাদের ছোট ছোট ভিডিও সামারি আকারে আমরা দেবো, লাইভে বলবো। এবং পড়াটা আমি তোমাকে একটা জিনিস বলি আগে, এটা আগে মাথায় আনো। তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার 7টা কোর চ্যাপ্টার শর্ট সিলেবাসে, ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে 7টা আছে। এটার সিকিউ, এমসিকিউ, ফর্মুলা সব মাথায় রাখতে হবে। তা তোমরা যে বড় ভুলটা করো, অপ্রয়োজনীয় জিনিস বেশি পড়তে গিয়ে প্রয়োজনীয় জিনিসটা বড় না। কিস্তিতে দেওয়ার নিয়ম দেওয়া আছে, প্রত্যেক মাসে 499 করে দিয়ে তুমি পড়তে পারবা, এখানে দেওয়া আছে, তুমি দেখো, দেখলেই বুঝতে পারবো, এখানে সুন্দর করে বুঝাই দেবে। আচ্ছা এখন দেখো তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় আমরা এটা আগে করি। ধরো যে ভেক্টর এ সমান ধরো যে 5i + 2j - 3k, তারপরে ভেক্টর বি সমান হচ্ছে 7i - 3j + 5k হলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ কত? এই টাইপের কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা এই টাইপের যখনই কোশ্চেন আসবে কিভাবে করবা, দেখো খুব সহজ, মোটেই কঠিন কিছু না। তাহলে মধ্যবর্তী কোণ যখনই তুমি নির্ণয় করতে যাবা, তখন তোমাকে যেটা জিনিস প্রথম মাথায় আনতে হবে যে মধ্যবর্তী কোণ মানে থিটা আসবে, তার মানে কি a ডট b ইকুয়াল হচ্ছে এ বি, আমরা জানি cos থিটা। এই এ বি cos থিটার এই cos থিটা যে আছে, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে না? দেখো তো, এ বি cos থিটা ইকুয়াল হচ্ছে a ডট b, বা cos থিটা ইকুয়াল আমরা বলতে পারি না, উপরে হচ্ছে a ডট b, নিচে হচ্ছে এ বি, নিচে হচ্ছে কি বলো, এ বি, অর্থাৎ থিটা ইকুয়াল cos ইনভার্স a ডট b, আর নিচে হচ্ছে এ বি। আচ্ছা এখন প্রশ্ন হলো এই যে a ডট b এইটা কিভাবে বের করবো? দেখো খুব ইজি জিনিস, তোমাকে মাথায় রাখতে হবে। এখানে ধরো যে a ডট b, আচ্ছা এটা আমরা এইভাবে করি, দেখো লক্ষ্য যে করো, সেটা হচ্ছে a ডট b মানে হচ্ছে ax bx প্লাস হচ্ছে ধরো যে ay by প্লাস হচ্ছে az bz। আচ্ছা এটা মানেটাকে আমি তোমাকে সহজ করে বলি। তুমি লক্ষ্য করবা যে ত্রিমাত্রিক, আমরা তুমি সামারি ক্লাস করে থাকো, যে এক্স অক্ষ আছে, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, ঠিক না? এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা আই টু পি দিয়ে লিখি, কি দিয়ে বলো, আই টু পি। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা জে টু পি দিয়ে লিখি, জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা কে টু পি দিয়ে লিখি, ঠিক আছে? আচ্ছা তার মানে এ এক্স মানে এই এক্স অক্ষ বরাবর যেটার মান আই টু পি দিয়ে একক ভেক্টর। একই রকম করে বি এক্স মানে ওই বি এর ক্ষেত্রে যে মানটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে আই টু পি দিয়ে, ওয়াই অক্ষ বরাবর আছে জে টু পি দিয়ে, জেড অক্ষ বরাবর আছে কে টু পি দিয়ে। হ্যাঁ বুঝতেছো আমার কথা? আমার মনে হয় এই জিনিসটা তোমরা প্রত্যেকে ইনশাল্লাহ জানো, ঠিক আছে? এখন লক্ষ্য করে দেখো যে এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, তাহলে এটা জিনিসটা তোমরা করবা কি আসলে? তুমি দেখো যে এ এক্স মানে কি, এর যেই মানটা তুমি দেখো আই দিয়ে আছে, এই দেখো আই টু পি, তাহলে এইটা 5। একই রকম করে বি এক্স মানে কি, এই যে এক্স অক্ষ বরাবর কোন মানটা যেটা আই দিয়ে আছে, তাহলে এইটা 5 এর সাথে 7 এর গুণ হবে। একই রকম করে যদি তোমাকে আমি বলি যে এ এক্স গেল বি এক্স গেল, এ ওয়াই তার মানে এই যে যেটা জের একক ভেক্টর দিয়ে আছে, এ ওয়াই বি ওয়াই, বি ওয়াই যেটা এই যে একক ভেক্টর এই যে জে এর সাথে আছে। একই রকম করে যদি আমি বলি এক্স বি এক্স গেল, এ ওয়াই বি ওয়াই গেল, এবার যদি বলি এ জেড, জেড মানে কি, এটা হচ্ছে এই যে যেই একক ভেক্টরটা কে আছে, তাহলে এটা যদি আমি বলি জেড কোনটা, যেটাতে একক ভেক্টর কে দিয়ে আছে। জিনিসটা বুঝতে পারছো আমি কি বলছি? খুব সহজ, কিন্তু এটা কিন্তু সামারি তো অলরেডি শাহনাজ পারভিন ও বলছে যে বুঝতে পারেনি। আচ্ছা খুব সহজ করে আবার দেখাচ্ছি, তুমি দেখো তুমি দেখো যে এখানে আই আছে একক ভেক্টর, এখানে জে আছে, এখানে কে আছে, ঠিক না? আচ্ছা
সামারি ক্লাসটা কি করছো একটু কমেন্টস করো তো, সামারিটা করছো কিনা। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যেটা আমি একক ভেক্টর দিয়ে লিখি সেটাতে আই লিখি, যেটাতে ওয়াই অক্ষ বরাবর সেটাতে জে, যেটাতে জেড অক্ষ বরাবর সেটা কে। আচ্ছা, এখন যদি আমি যে কাউকে বলি এর যতগুলো মান আছে, এর আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্কতে 3টা মান পাবো, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ। তাইলে এক্স অক্ষ বরাবর যে মানটা সেটা তো অবশ্যই আই থাকবে। সেটা কত আই হয় হইতে পারে, সেটা হইতে পারে 10 আই হইতে পারে, হইতে পারে সেটা 5 আই হইতে পারে, হইতে পারে সেটা -2 আই হইতে পারে, যা হয় কিন্তু অবশ্যই এক্স অক্ষ বরাবরের মানটা যেটা আছে সেটা তো অবশ্যই আই টুপি থাকবে। একই রকম করে ওয়াই অক্ষ বরাবর যে মানটা সেটা তো অবশ্যই জে টুপি থাকবে, জেড অক্ষ বরাবর যে মানটা সেটা তো অবশ্যই কে টুপি থাকবে। খুব সহজ, দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এই যে সামারি ক্লাস করি, সামারি ক্লাস না করলে হবে না, সামারি ক্লাস করতেই হবে, কারণ সামারি ক্লাসে তো এই জিনিসগুলো অলরেডি আমি এক্সপ্লেন করছি। এই জন্যই সামারি, লাইফ, সলিউশন সবগুলোর হচ্ছে মিক্সড। ঠিক আছে, ঠিক আছে। তাহলে সামারিটা যেটা আমরা দেখো যে প্রায় 30-35 মিনিট একটা সামারি। হ্যাঁ, প্রত্যাশাশীল, এই প্রত্যাশাশীল তুমি যে সামারি করছো বুঝতেছো কিনা একটু বলো, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো যে কোনো ক্ষেত্রে আই টুপি মানে এক্স অক্ষ, জে টুপি মানে ওয়াই অক্ষ, আর কে টুপি মানে জেড অক্ষ। এটা যত ভেক্টরি দুনিয়া আসুক না কেন সবার ক্ষেত্রে এই নিয়মটা কার্যকরী হবে। ঠিক আছে, হ্যাঁ। সামারি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, নাহলে পরে বুঝবো না। ঠিক আছে, ওকে, ওটা কিন্তু আগে করতে হবে। হ্যাঁ, অবশ্যই না বুঝার কিছুই নাই, একদম পানির মতো সহজ প্রত্যেকটা সাবজেক্ট, তুমি জাস্ট খালি দেখো। আচ্ছা, এই জন্য হচ্ছে যে আমরা বলছি না যে 25-26-এর যে ব্যাচ আলাদা থাকে, কি কারণে? কারণ 25-এর কিন্তু ওরা ফার্স্ট করতে পারবে, যেহেতু ওরা কিছুদিন এমনিতে ফার্স্ট ইয়ার হচ্ছে যে একটা অভ্যস্ততার মধ্যে আসছে। 26-এর কিন্তু স্লো হতে হবে, যেহেতু তারা নতুন। ঠিক আছে, এটা আমরা ভালো করে বুঝি। ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আচ্ছা আজান দিচ্ছে। আচ্ছা, শোনো, একদম প্রথম থেকে আমরা শুরু করছি, প্রথম। হ্যাঁ, আর ক্লাস আমাদের কিন্তু লাইভ ক্লাস একটা সাবজেক্টে 30 মিনিট, আমাদের 30 মিনিট মানে অন্য জায়গায় 3-4 ঘন্টা, এটা মাথায় রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর তোমাকে অবশ্যই কিন্তু সামারি ক্লাস করতে হবে। এই জন্য কিন্তু আমরা প্রথমের দিকে 2-1 দিন কেমন শুরু করছি, আমরা জানি তোমরা একটা বিশাল বড় সংগ্রামের মধ্যে দিয়ে গেছো, এই জন্য শুরু করছে।
সামারি ক্লাসটা তুমি দেখলেই তুমি তখন লাইভ ক্লাসটা ইজিলি ধরতে পারবা, কিন্তু তুমি সামারি করো নি তাহলে কিন্তু লাইভ ধরা তোমার জন্য ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আর ক্লাসগুলো আমাদের 30 মিনিট একটা সাবজেক্টের, তার মানে তুমি দুইটা সাবজেক্ট মিলে আধা ঘন্টা 1 ঘন্টা বাস, প্রত্যেকদিন 2টা করে সাবজেক্ট। যারা 4টে সাবজেক্টে ভর্তি হচ্ছে তাদের হচ্ছে দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে লাইভ ক্লাস থাকবে হচ্ছে 12টা, একটা সাবজেক্টে 3টা করে প্রতি সপ্তাহে, গড়ে 12টা করে প্রতি সপ্তাহে। এবং হচ্ছে যে পরীক্ষা তো যেন প্রতি মাসে থাকবে একটা সাবজেক্টের 25টা, মানে পরীক্ষাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এবং সিকিউ পরীক্ষা থাকবে, তার মধ্যে 25টার মধ্যে সিকিউ থাকবে 5টা পরীক্ষা, এমসিকিউ থাকবে 20টা পরীক্ষা, ঠিক আছে? তার মানে এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কালকে বায়োলজি এক্সাম না, কালকে আমরা বায়োলজি কেবল তো সেদিন তো এরকম পড়াইনি, কেবল শুরু করছি পরীক্ষাটা। আমরা প্রথমের পরীক্ষাটা 2-4 দিন পর থেকে শুরু করব, ঠিক আছে? তারপর থেকে একদম যেই দিন থেকে পরীক্ষা শুরু হবে তারপর থেকে দৈনিক পরীক্ষা চলতেই থাকবে। কারণ প্রথমে একটু বইটই একটু আগে বুঝো, তারপরে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ 10 মিনিট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে তোমাকে আমি যে জিনিসটা বুঝাতে যাচ্ছি একটু মন দিয়ে শোনো। সেটা হচ্ছে আমাদের পড়াটা সামারি, এবং সামারির পরে যে লাইভটা, সামারিটা কিন্তু অবশ্যই তোমাকে সুন্দর করে নোট করতে হবে, নোট। আচ্ছা, এবং আমরা সামারিতে এবার যেটা জিনিস সবচেয়ে হিউজ প্র্যাকটিস যুক্ত করছি, প্র্যাকটিস বেশি পরিমাণ। এবং আমি বিশ্বাস করি যে প্র্যাকটিসটা এত সহজ করে ফেলা যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট, যেমন আমি তোমাকে একটা জিনিস বলি, মূলত কিন্তু পড়া কিন্তু কঠিন না, কঠিন হচ্ছে রেগুলার পরীক্ষা দেওয়া, রেগুলার হচ্ছে প্র্যাকটিস করা, এটা কঠিন। পড়া কঠিন না, একটা জিনিস কনসেপশন ক্লিয়ার করা মোটেই কঠিন কাজ না, কিন্তু এই কাজটা আমরা করি না সবগুলো। এমনকি আমি নিজেও এখন বুঝি যে আমি প্র্যাকটিসটা এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, যে বেসিকের সাথে প্র্যাকটিসটা হিউজ, এবং ওইটার সাথে সাথে বইয়ের এই অংশটা তুমি পড়ে ফেলো দৈনিক। যদি আমরা এটা বলে দিই ইনশাল্লাহ, কালকে আমাদের হচ্ছে ইংলিশ এবং বায়োলজির ক্লাস থাকবে। কালকে ইংলিশ এবং বায়োলজির হচ্ছে সামারি ক্লাস তোমার গ্রুপে আপলোড হয়ে যাবে। তুমি গ্রুপে সাধারণত তোমার সামারি ক্লাস আমরা যেটা বলছি যে তুমি দুপুর 3টার দিক থেকে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ, ধরো 3টা থেকে 4টার মধ্যে আপলোড হয়ে যাবে। তুমি চাইলে হচ্ছে যে সেটা ক্লাস তুমি 4টা থেকে 5টা করতে পারো, 5টা থেকে 6টা, যে কোনো সময় করে নিবা। তবে আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তোমার যে প্রাইভেটগুলো অনেক সময় থাকে, হ্যাঁ, অনেকে এটা কথা বলছে সামারি ক্লাসটা যদি আগের দিন দিয়ে দিতে পারি আমরা ইচ্ছা করলে, ধরো যে আগামীকালকে তোমার রেগুলার ক্লাস, আগের দিনে সামারি দিয়ে দিলাম, তোমার যখন মন চায় তুমি করে ফেললা। এটা আমরা করবো হয়তো 2-1 মধ্যে। সামারি ক্লাসটা তুমি তোমার মতো করে ফেললা আগে, আর লাইভে তোমার একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, সেই টাইমে তুমি লাইভে এসে যুক্ত হবা, বাস। তাহলে ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আমরা ইনশাল্লাহ কালকে অবশ্যই আমি লাইভগুলো, কারণ এই যে স্টুডিও সাজানো হয়ে গেছে। আচ্ছা, তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়ে বুঝতে পারছো তো? আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা জিনিস প্র্যাকটিস করতে হবে বুঝছো। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস বলি, আমি তো এমনিতে গ্রুপগুলো প্রাইভেট যে আমাদের গ্রুপ, সেখানে তো আমি যাবো, তার আগে একটা জিনিস বলি ভাইয়া, হিউজ প্র্যাকটিস করতে হবে। এবং এখন আল্লাহর মধ্যে দেশের যে একটা অসাধারণ পরিবেশ আসছে, প্র্যাকটিস করার জন্য সবচেয়ে পারফেক্ট হিউজ প্র্যাকটিস, মানে প্র্যাকটিসে কোনো কমতি দেওয়া যাবে না, মানে খালি প্র্যাকটিস চলতে থাকবে, প্রত্যেক দিন প্র্যাকটিস। এবং তুমি সেরা স্টুডেন্ট হবা প্র্যাকটিসের মাধ্যমে এবং রিভিশনের মাধ্যমে। আমি আবার বলছি, প্র্যাকটিস এবং রিভিশন, এই দুইটার মাধ্যমে তুমি সেরা স্টুডেন্ট ইনশাল্লাহ হবা। এই দুইটা একদম প্রচুর করা, প্রচুর, মানে একদম নতুন নতুন প্রশ্ন, নতুন নতুন হচ্ছে এবং আমি খুব ভালো করে বুঝে গিয়েছি যে তোমাদের প্র্যাকটিসটা কম হচ্ছে, এইটাই হচ্ছে মূল ব্যাপার। প্র্যাকটিস যত বেশি, মূলত কিন্তু একটা বই শেষ করা কঠিন না, কিন্তু আমরা যেটা স্টুডেন্টরা এইচএসসিতে বড় ভুল করে, সে প্র্যাকটিস না করে খালি বই খালি রিভিশন না করে খালি হচ্ছে কনসেপশন আন্দাজে অপ্রয়োজনীয় জিনিস পড়তে দিয়ে টাইম লস করে, এইটা আর আমরা করবো না ইনশাল্লাহ। হ্যাঁ, কালকে হচ্ছে বায়োলজি এক্সাম থাকবে না, কালকে হচ্ছে বায়োলজি এবং হচ্ছে ইংলিশের, কেবল তো একদিন আমরা পড়িও নেই, প্রথম দিন একটু খেলে আলোচনা করছি, ঠিক না? কালকে আগে তুমি সামারি করবা, করার পরে তুমি হচ্ছে যে লাইভ করবা, তারপরে 2-1 দিন থেকে আমরা একটু আগে পড়াটা বুঝায় না নিলে তো পরীক্ষা দিলে তুমি তো আগে তো পড়াটা কেবল শুরু করলাম, কারণ পরীক্ষা যে আমরা নিব একটু 2-1টা আগে লেকচার হয়ে গেলে তারপর থেকে যেদিন থেকে শুরু হবে চলতেই থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা ইনশাআল্লাহ? ওকে, আচ্ছা, তাহলে যে দেখো যে ভেক্টর a ডট b সমান হচ্ছে ax bx ay by az bz, এগুলো কিন্তু আমি সামারিতে বলছি, যারা লক্ষ্য করছো ক্লাস করছো তারা কিন্তু এগুলো ব্যাখ্যা সহ সুন্দর করে শিখছো। আচ্ছা, এইখানে যেটা রয়েছে দেখো x y z, x অক্ষ বরাবর i টু p, y অক্ষ বরাবর j, z অক্ষ বরাবর k টু p, একই রকম, এটা যে কারো ক্ষেত্রে এই কথাই প্রযোজ্য হবে। এরপরে আমরা যেটা করছিলাম সেটা তুমি যদি লক্ষ্য করো যে এইখানে তুমি দেখো যে এই যে এখানে যদি তোমাকে আমি দেখাই, cos থিটা হচ্ছে a ডট b আর নিচে হচ্ছে a b। আচ্ছা, তাহলে cos থিটার সমান আমরা কি পাচ্ছি, লাস্টে জিনিসটা যেটা আসতেছে cos থিটা ইকুয়াল হচ্ছে কি বলো, উপরে হচ্ছে a ডট b থাকতেছে আর নিচে থাকতেছে a এবং b। আচ্ছা, এই যে a ডট b মানে কি বলতো, এটার মানে হচ্ছে এই যে এটা ax bx প্লাস ay by
প্লাস এজেড বিজেড। কিভাবে হয় এটা আমি সামারিতে বলছি অলরেডি, তুমি দেখে নিবা। আর এই যে এ যে আছে, এ মানে কি, এগুলো সব সামারিতে আমি এক্সপ্লেন করছি। এ মানে হচ্ছে রুট ওভার দিয়ে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। একই রকম করে বি মানে কি, বি মানে হচ্ছে রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। ওকে, তারপরে এখানে মানগুলো ক্যালকুলেশন করলে অতএব থিটা ইকুয়াল চলে আসবে কস ইনভার্স দিয়ে এই গোটার মানটা হিসাব করবা, ক্যালকুলেটর টিপে একটা মান চলে আসবে। বুঝতে পারছো আমার কথা? মধ্যবর্তী কোণ আমার মনে হয় প্রত্যেকের মাথায় চলে আসছে। আচ্ছা, তাহলে এই একটা টাইপ দেখালাম, আর একটা টাইপ জাস্ট খালি একটু দেখাই। এগুলো তো তুমি আবার সামারি পাবা, সামারিতে তুমি দেখবা যে আমি একদম ক্যালকুলেশন করে করে দিয়েছি, তুমি ওই অনুযায়ী করবা, ক্যালকুলেটরে প্রেস করবা, দেখবা যে সুন্দরভাবে উত্তরগুলো চলে আসতেছে। আচ্ছা, টাইপ 2 যেটা আছে আরেকটা আমরা যদি দেখতে পারি, সেটা কি, সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ নির্ণয়। লম্ব অভিক্ষেপ নির্ণয়, লম্ব অভিক্ষেপ নির্ণয়। আচ্ছা, এইটা কিভাবে করে সেটা আমি তোমাকে বলি। লম্ব অভিক্ষেপের প্রশ্নটা কিরকম থাকে, ধরো এরকম থাকবে যে ভেক্টর এ সমান হচ্ছে 10i প্লাস 2j মাইনাস 3k, বি সমান তোমার থাকলে এরকম করে হচ্ছে 5i প্লাস হচ্ছে 7j প্লাস হচ্ছে 5k হলে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কত, লম্ব অভিক্ষেপ কত, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কত। আচ্ছা, যখন এইরকম প্রশ্ন করবে যে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, তুমি কি করবে, খুব সহজ, এই যে দুইটা ভেক্টর দেওয়া আছে সেই দুইটার আগে ডট গুণন করবা। তার মানে কি এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ এইটুকু লিখলা, লেখার পরে ফর্মুলাটা হচ্ছে কি, যে দুইটা আছে সেই দুইটা ডট গুণন দিয়ে দিলা, কার বরাবর গেছে, এ বরাবর, যেটা বরাবর গেছে সেইটার মান দিয়ে ভাগ করলা। ওকে, তাহলে এ ডট বি মানে কি, যে কেউ বলবে এ ডট বি মানে ভাই আপনি তো একটু আগে বলছেন এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এ জেড বি জেড। আর এই যে আছে মানে কি, রুট ওভার দিয়ে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এ জেড স্কোয়ার। তাহলে এইখানে আমরা যেটা এই যে এই 10-এর সাথে এই যে 5-এর গুণ, 2-এর সাথে 7-এর গুণ, মাইনাস 3-এর সাথে 5-এর গুণ ক্যালকুলেশন করবো। আর এই যে রুট ওভার এ এক্স স্কোয়ার এ স্কোয়ার এ জেড স্কোয়ার মানে কি, এই যে 10কে স্কোয়ার করলাম, একই রকম করে 2কে স্কোয়ার করলাম, একই রকম করে এই যে 3 যে সেটা স্কোয়ার করবো, ক্যালকুলেশন করার পরে যেটা পাবো সেইটা হচ্ছে মান একটা চলে আসবে। বুঝতেছো আমার কথা? একদম বেসিক জিনিস। আচ্ছা, এইটার অ্যান্সার, এটা তো আমি এমনিতে অঙ্কটা বানিয়ে লিখছি, আমি তো এই ক্যালকুলেটর দিলে তুমি প্রেস করলে চলে আসবে, এটা আমি জাস্ট বানিয়ে করলাম, সেইটাই করো, একই আসবে, ক্যালকুলেশন করতে হবে, এটা কিছু না। আর ক্যালকুলেশন করে দেখিয়েছে এরকম সামারি তুমি কালকেই, মানে কালকে বলতে পরশু দিন যে আছে সেটা তুমি দেখতে পাবা, কোনো টেনশনের কারণে। আচ্ছা, ক্যালকুলেটরের ব্যবহার, আচ্ছা ভালো একটা কোশ্চেন বলছো যে ভাই ক্যালকুলেটর ব্যবহার, আচ্ছা ঠিক আছে, এটা খুব সহজ জিনিস ক্যালকুলেটর ব্যবহার। আগে সাইন্টিফিক আছে, তাহলে ক্যালকুলেটরগুলো খুব সহজ। তুমি দেখবা ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বহুত ভিডিও এমনিতেই মার্কেটে দেওয়া আছে, কয়েকটা জিনিস আছে, শিফট আছে, মোড আছে, ঠিক আছে, তারপর হচ্ছে কস থিটাগুলো কি খুবই সহজ, এটা তোমার হচ্ছে 5 মিনিটের একটা কাজ, এটা তুমি যে কারো ভিডিও দেখলেই পারবা। হ্যাঁ, কারণ আমি যেখানে পড়াচ্ছি এখানে আবার আমি এই সাইন্টিফিক ক্যালকুলেটর আইনি, আমার তো অফিস কয়েকটা, যেখানে আমি আজকে ক্লাস নিচ্ছি বা 2-3 দিন ক্লাস নেবো, সেখানে ক্যালকুলেটরটা আমার ওই অফিসে আছে, এই অফিসের নাই। আনতে পারি, একটা নিয়ে আসা কঠিন কাজ না, ওই জন্য আর কি, অন্য আর কিছু না। তাহলে এটা মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, অনেকের একটা প্রশ্ন আসছে যে ভাই আমরা তাহলে এখন কীভাবে পড়বো। আচ্ছা, আমি একটু জিনিসটা বলি, পড়ার সিস্টেম। আচ্ছা, কারেন্ট গেছে মনে হয়, এখন একটু অন্ধকার হয়ে গেছে না। আচ্ছা স্যার, হাতের লেখা দ্রুত করার উপায়টা বলেন প্লিজ। আচ্ছা আচ্ছা, এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন স্যার। আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে আমার ভিডিও কিন্তু দেওয়াই আছে, তারপরে তোমাদের গ্রুপে দিয়ে দেবে ইনশাল্লাহ, সেখানে আমি বলে দিয়েছি কোন কোন ক্যালকুলেটর চলবে এবং কোনটা চলবে না। শোনো, ক্যালকুলেটরের 2টা টাইপ আছে, একটা হচ্ছে সায়েন্টিফিক, একটা হচ্ছে ফাংশনাল। ফাংশনাল মানে কিছু ক্যালকুলেটর আছে যেখানে অঙ্ক করে রাখা যায়, ওই ক্যালকুলেটরগুলো ব্যবহার নিষেধ, এগুলোর ব্র্যান্ড আছে, নাম আমি দিয়ে দিয়েছি। আর কিছু ক্যালকুলেটর আছে যেটার মধ্যে ফাংশন করে রাখা যায় না, তাহলে যেটা ফাংশন করে রাখা যায় না কিন্তু যেখানে মড দিয়ে শিফট দিয়ে কাজ করে পাওয়ার একদম অনেক, বুঝতে পারছো তো? হ্যাঁ, সেটা হচ্ছে তোমার সায়েন্টিফিক। তো এগুলোর হচ্ছে যে ভার্সনগুলো সবগুলো বলে দেওয়া আছে, এটা দেখলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, হাতের লেখার ক্ষেত্রে আমি যেটা বারবার বলি, চেপে লেখা যাবে না, লেখার ক্ষেত্রে একটু করতে হবে, ওইটাকে যেটা আমি বলি লেখার ক্ষেত্রে, এটা হচ্ছে যে লেখাটার বেগটা বাড়বে যদি তোমার ঘর্ষণ, ফ্রিকশনটা কমে। মানে তুমি যে কলমটা ধরো, অনেকে এমনভাবে কলম ধরে একেবারে দেবে, এটাও ধরা যাবে না, কলমটাকে ধরতে হবে মানে যাতে উপরে উপরে লেখা যায়। মানে আমি বোঝাতে চাচ্ছি,
যদি তুমি হাঁটার ক্ষেত্রে একদম খুব পা ওই যে বালুতে হাঁটা কষ্টকর কেন, কারণ পা একদম দেবে যায়, আবার উঠতে কষ্ট হয়। আর যদি তুমি হচ্ছে যে দেখছো অন্ধকার হয়ে গেল, মুশকিল কিরে আমার তো এটা সেট আপ এটা কি কারণে, আচ্ছা এই কারেন্ট চলে গেছে, এটা হঠাৎ করে কি কারণে জানি বন্ধ হয়ে গেল। ঠিক আছে, আমরা হচ্ছে যে ইয়াতে আসতেছি, ঠিক আছে, এটা আমি দেখবো এখন যে কি কারণে এত তাড়াতাড়ি আবার মানে কোথাও প্রবলেম হলো নাকি, আমি দেখবো আর কি। পাওয়ার সাপ্লাই কৃষি উচ্চ পরীক্ষা নিয়ে আচ্ছা এটা কি স্যার এসএসসিতে আমি আমার পক্ষে কি স্যার ডিএমসিতে চান্স পাওয়া পসিবল? আচ্ছা 4.5 মানে তোমার মেট্রিকের নাম্বার কম আছে হচ্ছে 7.5। ইম্পসিবল আমি বলবো না, তবে খুব টাফ হবে, কেননা মেডিকেলে চান্স পাওয়া সম্ভব কিন্তু কষ্ট করতে হবে, হ্যাঁ হিউজ পরিশ্রম। হ্যাঁ কলমটা একটু হালকাভাবে ধরে বললে হবে। তা ঠিক আছে, আমরা হচ্ছে যে 9:15 আমাদের ক্লাস আছে, তখন আমরা আসবো। আজকে খালি একটু আলোচনা করলাম সামারি। তাহলে পড়ার নিয়মটা কি হচ্ছে, সামারিটা রেগুলার করতে হবে। সামারির সাথে আছে এটা কারেন্টটা হঠাৎ করে চলে গেল, কি কারণে দেখছো, ওই যে লেখাগুলো চলে গেছে। আচ্ছা যাই হোক, আমরা দেখবো ইনশাল্লাহ হঠাৎ করে কি কারণে এটা হলো। তাহলে সামারিটা একটু সুন্দর করে নোট করে ফেলবা। হ্যাঁ 2-এর আনসার যেটা আমরা তুমি নিয়ম অনুযায়ী করলেই হয়ে যাবে। সামারিটা একটু করে ফেলতে হবে রেগুলার। আর হচ্ছে যে পড়ার সিস্টেমের ক্ষেত্রে আমি যেটা বলছি, হিউজ প্র্যাকটিস আমরা করবো, দৈনিক প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ আমাদের রেজাল্ট ভালো হবে, টেনশনের কারণ নেই। ঠিক আছে, আমরা প্র্যাকটিসটা খুব গুরুত্ব দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আর তোমাদের যেটা জিনিস আমি বলবো এখন, সেটা হচ্ছে যে প্রত্যেকদিন প্রচুর পড়াশোনার মধ্যে ঢুকতে হবে, মানে এটার কোনো অল্টারনেটিভ নেই। ওকে, তা ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো। আর 9:15 আমাদের হচ্ছে যে ঢাবি খ এবং গুচ্ছ প্রস্তুতি নিয়ে আমরা হচ্ছে যে আজকে ফার্স্ট আলোচনা করে পড়া শুরু করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকো। আসসালামু আলাইকুম।